জন্মভূমি টিভি, অগ্রণী ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা থেকে আমি ডাক্তার আসাদ শামস। আজ আমরা এসেছি অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলে। এখানকার ম্যানেজিং ডাইরেক্টর জনাব শামসুল ইসলাম সাহেবের অফিসে, যিনি বাংলাদেশে বিভিন্ন অফিসে বঙ্গবন্ধু কর্নারের প্রবর্তক হিসেবেই পরিচিত। আমরা এই প্রসঙ্গে পরে আসব, তবে আমাদের মূল আলোচ্য এবং উপজীব্য সেটা বাংলাদেশের ব্যাংকিং এবং এই ব্যাংকিংয়ে বৈদেশিক যোগাযোগ এবং অন্যান্য বিষয়। আজ আমার সাথে রয়েছে এমডি মনোয়ার হোসেন FCA, যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং অগ্রণী ব্যাংকে কর্মরত আছেন। আসুন আমরা পরিচিত হই জনাব শামসুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর, অগ্রণী ব্যাংক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুল ইসলাম। আমি অগ্রণী ব্যাংকে 1984-এ জয়েন করি। পরবর্তীতে বিভিন্ন দেশে এবং বিদেশে চাকরি করার পর এমডি যখন হই, এমডি হওয়ার পরে আনসাবিডি ব্যাংকে 1 বছর 10 মাস ছিলাম। সেখানে চাকরি করার পর বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অগ্রণী ব্যাংকে আমি এমডি এবং সিও হিসেবে আছি। প্রায় 2 বছরের অধিক কার্যকাল আমরা এখানে মোটামুটি সফলতার সাথে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের 953টি শাখা রয়েছে অগ্রণী ব্যাংকের। এছাড়া 200টা এজেন্ট ব্যাংকিং রয়েছে। আমাদের 9টা ইসলামী উইন্ডো আছে। আমাদের রেমিটেন্স অনলি পয়েন্টও আমাদের প্রায় 200টা রয়েছে, যেখানে শুধু রেমিটেন্সগুলো আসে বিদেশ থেকে। এছাড়া আমাদের কিছু সাবসিডি আছে, যেমন অগ্রণী SME, সেখানে আমাদের 51টা ব্রাঞ্চ রয়েছে। বাংলাদেশের মধ্যে সরকারি ব্যাংকের মধ্যে কিন্তু অগ্রণী ব্যাংক অন্যতম। আমরা রেমিটেন্সে নাম্বার 1, আমরা অটোমেশনে এবং সার্ভিস ডেলিভারিতে এবং বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু এখনও নাম্বার 1 আছে। উল্লেখ করা প্রয়োজন যে স্বাধীনতার আগে হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংক দুটো ব্যাংক ছিল। স্বাধীনতার পর জাতীয়করণ করার ফলে হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংকের নাম অগ্রণী ব্যাংক করে জাতির জনক কিন্তু নামটা দেন। অগ্রণী মিনস অগ্রণী, পায়োনিয়ার, অগ্রীতে থাকে। হয়তো জাতির জনকের প্রত্যাশা ছিল যে এই ব্যাংকটা পায়োনিয়ার হবে, অগ্রে থাকবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ইতিমধ্যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে অবদান আমরা রেখেছি। দেশের উন্নয়নে এটা সত্যিকার অর্থেই একটা পজিটিভ ইম্প্যাক্ট করছে। আপনারা জানেন যে আজকে 74 সালে যেখানে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ছিল না, দুর্ভিক্ষ ছিল, আজকে কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। আজকে আমাদের ওয়েমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, পভার্টি এলিভেশন হচ্ছে। আজকে বিদেশে লোক আমরা চাকরি করছেন, বিদেশে NRB ভাইয়েরা টাকা পাঠাচ্ছে, $33 বিলিয়ন আমাদের রিজার্ভ। এই সমস্ত সব কিছুতেই কিন্তু এই সরকারি ব্যাংকের অবদান আছে। এবং শুধু তাই নয়, যে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নের আভাস দিয়েছিলেন যে আমাদের নিজেরাই আমরা পদ্মা সেতু করবো, সেই পদ্মা সেতু আজকে ড্রিম ব্রিজ কিন্তু রিয়েলিটি। এই রিয়েলিটি করার পেছনে কিন্তু অগ্রণী ব্যাংকের একটা অবদান রয়েছে। আমরা ফরেন কারেন্সি যতটুকু প্রয়োজন সবটুকু কিন্তু এককভাবে সরকারি ব্যাংকের মধ্যে আমরাই এককভাবে ফরেন কারেন্সি সাপ্লাই দিচ্ছি। এ পর্যন্ত কিন্তু $1 বিলিয়ন আমরা সাপ্লাই দিয়েছি, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক $3 বিলিয়ন জন্য এত ড্রামা করলো, এত এত নাটক করলো, সেখানে কিন্তু অগ্রণী ব্যাংক এককভাবে $1 বিলিয়ন আমরা এখানে দিয়ে যাচ্ছি এবং আজকে একটা বাস্তবতা আমরা দেখছি। এভাবেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আজকে যেমন 16টি পাওয়ার প্ল্যান্টে আমরা 1700 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করছি। আমরা ইনফ্রাস্ট্রাকচারে বলেন, যেমন মেয়র হানিফ ফ্লাইওভার থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমাদের অবদান আছে। এভাবে বিভিন্নভাবে কিন্তু এই সরকারি ব্যাংকের কন্ট্রিবিউশন আছে। দেশের উন্নয়নে আমরা কাজ করছি। আমরা মনে করি যে
অচিরেই আমরা উন্নত দেশ হিসেবে আমরা পরিগণিত হব এবং আমাদের পার ক্যাপিটাল ইনকাম জিডিপি অনেক বেড়ে গেছে এবং আজকে প্রায় আমরা 8%-এর জিডিপির চিন্তা আমরা করছি। এতে কিন্তু আমাদের ভূমিকাও আছে। আমি আপনাদের মাধ্যমে অস্ট্রেলিয়াবাসীর কাছে অগ্রণী ব্যাংকের শুভেচ্ছা শুভকামনা করছি এবং আমি আশা করি যে এনআরবি ভাইরা যারা অস্ট্রেলিয়াতে আছেন, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা সরকারি ব্যাংকে পছন্দ করবেন এবং সরকারি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর চিন্তা করবেন, ব্যবস্থা করবেন। আমাদের একটা এক্সচেঞ্জ হাউস লাকাম্বাতে ছিল, দুর্ভাগ্য যে সেটা বন্ধ করতে হয়েছে ওই দেশেরই অস্ট্রেলিয়ারই একটা আইনের জন্য, যেখানে অগ্রণী ব্যাংকের অগ্রণী এক্সচেঞ্জের যে একটা ব্রাঞ্চ ছিল লাকাম্বাতে, সিডনি লাকাম্বা, আমরা অ্যাকাউন্ট করতে পারিনি, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল। ফলে আমাদের যে রেমিটেন্স প্রবাহটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে আপাতত বন্ধ, বাট আমরা কানাডায় আমাদের এক্সচেঞ্জ হাউস আছে, সিঙ্গাপুরে আমাদের 4টা ব্রাঞ্চ রয়েছে, মালয়েশিয়াতে আমাদের 6টা অগ্রণী এক্সচেঞ্জের ব্রাঞ্চ রয়েছে। আমরা আরও বিভিন্ন জায়গায় দেশে যাওয়ার চেষ্টা করছি এবং যেখানে আমরা যেতে পারিনি সেখানে কিন্তু ওখানকার মানি ট্রান্সফার কোম্পানির সাথে আমাদের টাই আপ করা আছে। আমাদের প্রায় 87 প্রতিষ্ঠানের সাথে আমাদের কিন্তু সেই টাইং আপ রিলেশনস রয়েছে। ধন্যবাদ জামাল ইসলাম। আপনার কাছ থেকে প্রথমে অগ্রণী ব্যাংকের নামের সেই আদি উৎস আমার মনে আছে। আমি তখন খুব ছোট, যদিও আমরা দেখলাম হাবিব ব্যাংক থেকে অগ্রণী ব্যাংক তৈরি হলো এবং অগ্রণী নামেই যার পরিচয়, যেটা বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামটি দিয়েছিলেন, আমরা সেটাও শুনেছি। এবং তিনি যে অগ্রণী ব্যাংক প্রথমে বোধহয় প্রাইভেট ছিল না, প্রথম থেকে রাষ্ট্রীয়, প্রথম থেকে রাষ্ট্রীয়। হাবিব ব্যাংক বোধহয় হাবিব ব্যাংক ছিল প্রাইভেট। আপনার শুনলে আমার মনে হয় আপনার মনে আছে যে স্বাধীনতার আগে একটা রেডিওতে একটা এড থাকতো যে আমালত হাবিব ব্যাংক আমার জন্য বলতো আমার ব্যাংক, একটা বাচ্চা ছেলে বলতো আমালত। ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। এটা আমার মনে আছে, তো সেই জন্য বললাম। আমার আসলে অনেক ছোটবেলার কথা মনে আছে, আমার এত মনে থাকবার কথা নয়। আমি তখন ক্লাস 3 কিংবা 4 ছাত্র। তো হাবিব ব্যাংক আমার ব্যাংক, আমালত মনে আছে। তো অগ্রণী ব্যাংক এই বাংলাদেশ হবার পর থেকে যে যাত্রার শরীক, সেটাও আপনি বললেন, ধন্যবাদ সেজন্য আপনাকে। এবং আপনি এও বললেন যে বাংলাদেশের টোটাল রেমিটেন্স এবং আদার্স যেগুলি, যে কন্ট্রিবিউশন, যেটাকে বলা হয় আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ব্যবসা এবং অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেক্ষেত্রে অগ্রণী ব্যাংক অগ্রণী ভূমিকায় পালন করছে। সেজন্য আপনাকে অভিনন্দন এবং আপনার ব্যাংকে অভিনন্দন। এবং আমরা এও শুনলাম যে আপনারা বিদেশে যে ব্যাংকের শাখা, আমরা বলি বিদেশে ব্যাংকের বৈদেশিক শাখা স্থাপনায় আপনারা চেষ্টা করছেন। সেক্ষেত্রে এটার ফল এখনো ওইভাবে আমরা পাচ্ছি না অস্ট্রেলিয়াতে, বিশেষত আমরা যেহেতু জন্মভূমি টিভি অস্ট্রেলিয়া কেন্দ্রিক প্রচারিত হয়, তো আমাদের একটু আগ্রহ আছে। আমরা দেখেছি যে ল্যাকেম্বাতে একটা শাখা ছিল এবং আমরা গৌরব বোধ করতাম তখন যে অগ্রণী ব্যাংকের একটি বড় সাইনবোর্ড ল্যাকেম্বাতে থাকে। ল্যাকেম্বাতে অনেক বাংলা সাইনবোর্ড রয়েছে, সেখানে অগ্রণী ব্যাংকের একটা বড় বাংলা সাইনবোর্ড ছিল, আমি দেখেছি। এবং এখনো সাইনবোর্ডটি আছে কিনা আমি নিশ্চিত নই, তবে আপনি যেটা বললেন যেটা বন্ধ হয়ে গেছে। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের দ্যাট মিনস আমাদের হাই কমিশন প্লাস আদার্স যেটা পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয়, এদের ভূমিকা সহ আমরা যারা ওখানে স্থানীয় অধিবাসী রয়েছি, ওখানে কিন্তু বাঙালি অধিবাসী প্রচুর। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এবং ভারতের বাইরে পৃথিবীর সবচেয়ে বড় বাংলা মেলা হয় কিন্তু সিডনিতে, যেখানে 20 থেকে 25,000 দর্শক আসে। অর্থাৎ এখানে প্রায় আমার মনে হয় অ্যাবাউট 1 লাখ ইমিগ্রেন্ট প্লাস স্টুডেন্ট প্লাস আদার্স মিলে, প্লাস পশ্চিমবঙ্গে কিছু বাঙালি মিলে প্রায় 1 লক্ষ বাঙালি ওখানে আছে। তো বাংলাদেশের পরিমাণ নেহাত কম না সেদিকে চিন্তা করবেন। তো আমরা যদি মিলিতভাবে চেষ্টা করি, তাহলে কি আপনার মনে হয় যে আবারও এই অগ্রণী ব্যাংকের শাখাটি পুনঃস্থাপন করা সম্ভব?
হ্যাঁ, এটা আমি মনে করি এটা আমাদের দুর্ভাগ্য। আমরা তো একটা দেশকে রিপ্রেজেন্ট করি। অগ্রণী ব্যাংক যখন বাইরে যায়, কান্ট্রি অ্যাজ এ হোল উইথ আস, তো এটা আমি ওই সময় এই দায়িত্ব ছিলাম না। আমি মনে করি যে আমি থাকলে হয়তো আরো অন্য মাটি কামড়ে হলেও ওই এক্সচেঞ্জ হাউসটা আমি রাখতাম। তবে এক্সচেঞ্জ হাউসের এটা দুর্ভাগ্য যে একটা অ্যাকাউন্ট, ব্যাংকে অ্যাকাউন্ট করতে না পারায় অ্যাকাউন্ট আমাদের এক্সচেঞ্জ হাউস বন্ধ হয়ে যাওয়া, এটা আমি মনে করি যে শুধু এটা বাংলাদেশই মনে সম্ভব, অন্য দেশে হলে মনে হয় এটা হতো না। আমাদের হাই কমিশন থেকে শুরু করে আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং বিভিন্নভাবে এবং লোকাল যে আমার এনআরবি ভাইরা আছেন, সবাই মিলে যদি একটা চেষ্টা করতেন, আমি মনে করি না যে এটা ইম্পসিবল ছিল। তো তারপরেও আমি কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, ওখানকার যিনি আমাদের রিপ্রেজেন্টেটিভ বা ডাইরেক্টর ছিলেন সিরাজ সাহেব, আমি আসলে তখন পরে উনি আসার পরে আমি বললাম যে এটা মনে ছিল না যে ওই সময় বলাটা, তো যদি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যেত। আমাদের দুর্ভাগ্য এটাই যে যে কোনো সমস্যায় যে কোনো বিষয়ে আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আশ্রয় থাকে। এটা আমার দুর্ভাগ্য। ওনাকে সবগুলো বিষয়ে কিন্তু ওনাকে আমরা আমাদের ব্যবহার করতে হয় বা ওনার শরণাপন্ন হতে, ওনার ব্লেসিং নিতে হয়। তো আমি মনে করি যে দ্যাট ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট টাইম। যখন উনি গিয়েছিলেন তখন যদি এটা বলা হতো, আমি ওই সময় ছিলাম না। তো আমার এখন আমি হাই কমিশনে যেমন দৃষ্টি আকর্ষণ করছি, আমি এই ব্যাপারে সদাশয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি। আজকে দেখেন এই যে $33 বিলিয়ন রিজার্ভ, এটা কিন্তু বিশাল একটা অর্জন। এই অর্জনটা কিভাবে হয়েছে যে সেখানে যেমন এক্সপোর্টের টাকা যেমন আসছে, এক্সপোর্টের ডলার, সেখানে কিন্তু এনআরবি বাইরে যারা বিদেশে আছে তাদের পাঠানো টাকাও কিন্তু আসছে। আজকে গার্মেন্টসের এত আপনার প্রশংসা করা হয় যে গার্মেন্টস, হ্যাঁ অবশ্যই প্রশংসা করা যোগ্য, কিন্তু গার্মেন্টসে কিন্তু 75% থেকে 80% কিন্তু চলে যায়। আপনি $100 যদি আসে গার্মেন্টসে রপ্তানি হয়, 70 থেকে 85% কিন্তু চলে যায় ব্যাক টু ব্যাক তার ফ্যাব্রিক্স, অ্যাক্সেসরিজ, পেমেন্টে। আজকে যদি এনআরবি ভাইরা যদি $100 পাঠায়, এটা $100 কিন্তু আসে। উপরন্তু আপনি একটা ভাই যে বিদেশে যে পাঠালো, তার জন্য আমাদের দেশে থাকলে তার জন্য খাওয়া লাগতো, তার আবাসন লাগতো, চিকিৎসা লাগতো। সুতরাং এইগুলো কিন্তু লাগছে না, উপরন্তু ওনার যে $100টাই পাচ্ছি আমরা। সুতরাং আমি মনে করি উনি ইজ কন্ট্রিবিউটিং মোর দেন 100%। 110% উনি কন্ট্রিবিউট করছেন, আর আমার গার্মেন্টস ভাইরা কিন্তু করতেছে 25%। তো তাদের জন্য অনেক ফ্যাসিলিটিস, অনেক সুযোগ সুবিধা, কিন্তু আমার এনআরবি ভাইদের জন্য কিন্তু ওই সুযোগ সুবিধা নেই। এটা আনসাং হিরো, তাদেরকে বলা যায় আনসাং হিরো। তো তাদের জন্য গান লেখা হয় না, মহাকাব্য রচিত হয় না, সুযোগ সুবিধা নাই, তারপরে কিন্তু তারা পাঠাচ্ছে। এটা কিন্তু একটা মিরাকল, মানে এটা একটা আমি মনে করি এটা একটা ওই বাংলাদেশি সম্ভব। বাংলাদেশের এত দেশপ্রেমী। আমিও বিদেশে 7 বছর ছিলাম। আমি যখন বাংলাদেশে পা রাখলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসলো, এতদিন পরে আমার এই দেশে আসলাম। এই যে ফিলিংসটা, এটা শুধুমাত্র বাংলাদেশ সম্ভব। আজকে দেখেন, আমি কিছুদিন সিঙ্গাপুর ছিলাম, তো সিঙ্গাপুর রাতে ঘুমাইলো মালয়েশিয়াতে, সকালে উঠে দেখলো সিঙ্গাপুর হয়ে গেছে। এক রাতে কিন্তু দেশ চেঞ্জ হয়ে গেল। আর এই দেশটা এমন যে 9টা মাস যুদ্ধ করে কিন্তু আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি। তাদের সাথে যাদেরকে বলা হয় ফাইনেস্ট ফাইটিং মেশিন অফ এশিয়া, এশিয়ার ফাইনেস্ট ফাইটিং মেশিন পাকিস্তানি আর্মিরা কিন্তু সেই ফাইনেস্ট ফাইটিং মেশিনের সাথে যুদ্ধ কেরা করলো। এই আমার গ্রামের সেই আমাদের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, সুশিক্ষিত, এরাই কিন্তু গ্রামের কৃষক, শ্রমিক, মজুর, এরাই কিন্তু আজকে, তাদের কিন্তু কোনো প্রিপারেশন ছিল না, তাদের না ছিল অর্থবল, না ছিল মাসেল পাওয়ার, না ছিল আপনার কোনো ট্রেনিং, তারপরে কিন্তু সেই ফাইন্যান্স ফাইটিং মেশিনকে তারা পর্যদস্ত করতে পেরেছে। আমরা সেই জাতি, যে ভাষার জন্য রক্ত দিয়েছে। পৃথিবীর কোনো জাতি কিন্তু নাই যে তার ল্যাঙ্গুয়েজের জন্য প্রাণ দিতে হয়েছে। আমরা সেই এক্সেপশনাল জাতি। তো আমরা একটা এক্সচেঞ্জ হাউসে অ্যাকাউন্ট করতে পারবো না। একটা একটা দেশে বিদেশে অ্যাকাউন্ট করার না করার ফলে আমার বাংলাদেশের পতাকা নেমে যাবে,
আমি মনে করি এটা আমার সাংঘাতিক একটা হিউমিলিটিং ব্যাপার। তো তখনকার কর্তৃপক্ষ এবং আমি জানি না হয়তো এরকম কি মনে করেছে, বা ওই হাই কমিশন থেকেও একটা সাপোর্ট আমরা সব জায়গায় পাই। আমি বিদেশেও এক্সচেঞ্জ হাউসে একটা ছিলাম, সিঙ্গাপুরে আমি 7 বছর ছিলাম, সিঙ্গাপুরে একজন হাই কমিশনার যারা ছিলেন দে আর ভেরি সাপোর্টিভ। আমি তো মনে করি যে যে পরে যে চীনে অ্যাম্বাসেডার হলেন মুন্সি ফাইজ আহমেদ থেকে শুরু করে কামরুল হাসান, উনি পরে কানাডাতে অ্যাম্বাসেডার ছিলেন, সবাই কিন্তু খুবই সাপোর্টিভ ছিল। অস্ট্রেলিয়াতে কেন যেন হলো না, এই জিনিসটা হলো না, পেটে বলে মিললো না, কিংবা কোনো না কোনোভাবে এটা হচ্ছে। আমি তারপর আশা হাল ছাড়ি নাই। আমি মনে করি যে আপনারা যারা একটু এনলাইটেন্ড আছেন ওখানে, আপনারা যদি গুড অফিস ইউজ করেন, বর্তমান হাই কমিশন যদি গুড অফিস ইউজ করে, তাহলে যদি আবার কোনো পারমিশন পাওয়া যায় এরকম ব্যাংক অ্যাকাউন্ট খোলার, তাহলে আবার আমরা চলে যাবো। আমাদের ইকুইপমেন্ট আছে, আমাদের এক্সপার্টি আছে। আমি নিজেও এখন লেখামাদে গিয়েছি, দেখেছি যে বাংলাদেশিরা কীভাবে সাপোর্ট দিচ্ছে। ইভেন আমি হাই কমিশনে আমি একবারই গেলাম ক্যানবেরাতে। আমি আমি হাই কমিশনার সাহেব ছিলেন না, যিনি অ্যাক্টিং ছিলেন, তখন নতুন থাইল্যান্ড থেকে নতুন অ্যাম্বাসেডার যাচ্ছিলেন। ওই সময় আমি ট্রানজিশন পিরিয়ডে গিয়েছিলাম। তখন আমি তাদেরকে একটা আর্জ করে আসছি, রিকোয়েস্ট করে আসছি যে আপনারা যদি সিডনিতে আপনাদের কোনো অফিস করেন, আমার এক্সচেঞ্জ হাউসে জায়গা আছে, আমার এক্সচেঞ্জ হাউসে বসে আপনারা আপনাদের যে কনসুলার সার্ভিসটা দিবেন, সেই কনসুলার সার্ভিসটা দিতে পারবেন। আমি কিন্তু অফার করেছি। তো এটা আসলে একটা ছিল যে যদি আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিতাম, আমার মনে হয় এটা সম্ভব ছিল। আমি এখনো আশা চাই নাই, আমরা যদি এটা নেন, আমাদের সবাই গুলো ইউজ করেন, আমি আশা করি যে সরকারের যে একটা অবস্থান, ওখানে সরকারের ব্যাংকের একটা সাইনবোর্ড যাবে, সরকার একটা ফ্ল্যাগ উঠবে, এটা কিন্তু আমি বলবো বাংলাদেশের এবং অফিসিয়াল বৈধভাবে। আজকে হুন্ডিতে কিন্তু প্রচুর আসতেছে। হুন্ডিতে কেন আসবে? আমরা সরকারি প্রতিষ্ঠানের এত এক্সচেঞ্জ হাউস আছে, এত এক্সপার্টি আছে, আমরা তো আছি আপনাদের জন্য। সুতরাং আমি মনে করি যে আমরা যদি সবাই একটা আবার একটা আমরা এই নিয়ে একটা শেষ চেষ্টা করি, নিশ্চয়ই অ্যাকাউন্ট করা যাবে, এবং অ্যাকাউন্ট করতে পারলে আমরা আবার নতুন করে শুরু। শুধু দর্শক, যেটা বলছিলাম, স্বদেশের প্রেম যত সেই মাত্র অবগত, বিদেশেতে অধিবাস যার। এটি অনেক পুরনো কথা, পুরনো কবিতা। এটা আমরা জানি। আমরা যারা বিদেশে থাকি তারা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক সময় ঠিক এইভাবে ট্রিটেড হই না। যেটা জনাব ইসলাম বললেন যে আমরা ওখানে থেকে রেমিটেন্স পাঠাচ্ছি, আমরা তার পরিবর্তে কোনো ডাক্তারের সাহায্য নিচ্ছি না, আমরা পেনশন নিচ্ছি না, আমরা আমাদের বাসস্থান, যে যে রিটার্ন, একটা আমরা সার্ভিস এবং তার রিটার্নে একটা কিন্তু সরকার থেকে কিন্তু কস্ট ইনভলভমেন্ট আছে। আমরা কিন্তু সেই কস্ট ইনভলভমেন্টটা নিচ্ছি অস্ট্রেলিয়ান কিংবা অন্যান্য বিদেশি সরকার থেকে, কিন্তু আমরা যে রেমিটেন্সটা যেটা পাঠাচ্ছি সেটা সম্পূর্ণরূপেই একমুখী, দ্বিমুখী নয়। অর্থাৎ কিনা বাংলাদেশ সরকারের সেজন্য $1 ইনকাম পেতে 1 সেন্টও ব্যয় করতে হচ্ছে না, বরং আমরা পাঠাচ্ছি। এই জিনিসটা অনেক সময় আমরা কিন্তু ম্যাল ট্রিটেড হই। আমাদেরকে বলা হয় দেশ ছেড়ে চলে গেছে, দেশকে ভালোবাসে না, ইত্যাদি ইত্যাদি। তো আসলে আপনি যে ব্যাপারটা নির্দেশ করলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটি আসলে এটি ভাববার বিষয়। আমরা শুধু আমি একা নই, যারা বিশেষত যারা মধ্যপ্রাচ্যে রয়েছে, তারা যদি 10,000 টাকা ইনকাম করে, তারা কোন রকমে 1,000 টাকা খরচ করে পুরো 9,000 টাকায় বিদেশে পাঠিয়ে দেয়। আমরা তো তাও দামি গাড়ি কিনি, দামি বাড়ি কেনার চেষ্টা করি, কিন্তু ওরা কিন্তু যা অর্জন করে প্রায় 90% ওরা বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওদের কোনো ক্রমে রাখে না এখানে। ওদের এই যে ত্যাগ, এই ত্যাগ কিন্তু আসলেই এই যে এক ধরনের মুক্তিযুদ্ধ, দেশ গড়ার যুদ্ধ। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কথা আবার বলছিলাম, যে আপনি বলছিলেন, আমিও বললাম যে হ্যাঁ, আমাদের হাই কমিশন অবশ্যই অনেক ভূমিকা পালন করে, কিন্তু আমরা একজন প্রবাসী বাংলাদেশী, এরা প্রত্যেকেই কিন্তু একজন ক্ষুদ্র অ্যাম্বাসেডর। সেই মাটির প্রদীপ ছিল, সে কহিল আমি, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। আমাদের প্রত্যেকেরই ভাবনা থাকা উচিত যে হ্যাঁ, আমরা আসলে ওখানে একজন অ্যাম্বাসেডর, আমরা মাটির প্রদীপের মতো একজন অ্যাম্বাসেডর। আমরা হতে না পারি বাংলাদেশের নিয়োগপ্রাপ্ত বড় হাই কমিশনার, কিন্তু আমরা আসলে এক ধরনের প্রদীপ অ্যাম্বাসেডর। তো সেজন্যও
আমরা মনে করি যে হ্যাঁ, অগ্রণী ব্যাংকের মতো অন্যান্য ব্যাংক যারা বিদেশে তাদের শাখা খুলে যে হুন্ডি ব্যবসাটাকে প্রতিরোধ করছে এবং সাথে সাথে বাংলাদেশের একটি বৈদেশিক মুদ্রা অর্জনের আরো একটি ধাপ খুলছে এবং সাথে সাথে আমাদের আমাদের যে প্রাইড, আমাদের যে গৌরব, সেই গৌরবও আমরা বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে পারছি। আজকে আমরা বলি যে হ্যাঁ, এই যে সিডনিতে প্রত্যেকটা ক্লিনিকে অন্তত পক্ষে 2 জন করে বাংলাদেশি ডাক্তার কাজ করছে। আমরা বলি এ অর্জন 52-এর অর্জন, এ অর্জন 71-এর অর্জন। আমরা যদি 71-এর অর্জন না করতাম, স্বাধীন না হতাম, আজকে অন্যান্য এই যে আমাদের এই 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 সাবকন্টিনেন্টের যে সমস্ত দেশগুলি আছে তাদের থেকে আমরা কোনো ক্রমে পিছিয়ে নেই এখন। এটা সম্ভব এবং আমাদের স্বাধীনতা কিন্তু সবচেয়ে নতুন 71-এর স্বাধীনতা অর্জন করার পরেও যারা অনেক আগে স্বাধীনতা অর্জন করেছে সেই সমস্ত দেশগুলির থেকেও আমাদের কর্মীরা, আমাদের অফিসাররা, আমাদের ডাক্তাররা, আমাদের ইঞ্জিনিয়াররা এই অস্ট্রেলিয়াতে, বিদেশের বিভিন্ন মাটিতে বেশ সুনাম অর্জন করছে এবং করে থাকবে, এটাই আমাদের বিশ্বাস। কেননা সেজন্যই আমরা বলি আমরা 71-এর সন্তান, আমরা 52-র সন্তান। আমি জানি যে আপনারা বিভিন্ন ব্যাংক বিভিন্ন সময় এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের অর্থনৈতিক প্রগতির জন্য যে ভূমিকা রাখছেন, বিলিয়ন ডলার আপনারা ভূমিকা রাখছেন, সেটা আমরা জানি এবং দেখছি। এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার একটি প্রশ্ন, আমি তো সেই যেখানেই যাই, আমি ধান বানতে গেলেও আমি একটু গীত গাইতে চেষ্টা করি। তো এই যে অগ্রণী ব্যাংকের কি কোনো সাহিত্য পুরস্কার কিংবা এই ধরনের একটি প্রকল্প ছিল কিংবা আছে? হ্যাঁ, অগ্রণী ব্যাংকে কিন্তু এই সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়াতে কিন্তু তার সদর্ভ পদচারণা আছে। আপনারা জেনে খুশি হবেন যে রাজশাহীতে আমরা স্বর্ণপদক দিই। যারা ভালো ব্রিলিয়েন্ট রেজাল্ট করে আমরা তাদেরকে স্বর্ণপদক দিই। আমরা শিশু সাহিত্য, আজকে 80-র দশক থেকে শিশু সাহিত্য পুরস্কার কিন্তু অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার দিয়ে আসছে। আমরা বর্তমানে শিশু একাডেমি যেটা আছে, বাংলাদেশ শিশু একাডেমি, তার সাথে এটা সম্পৃক্ত আছে। গতবারও আমরা দিয়েছি, এবারও আমরা শিশু 7টি সেক্টরে আমরা এই শিশু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার দিয়ে থাকি। এছাড়াও ক্রিকেটেও আমাদের একটা দল রয়েছে, ফুটবলেও আছে। আমরা গত বছর মহিলা তাইকোন্ডোতে আমাদের মহিলা চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের দাওয়াতেও কিন্তু আমাদের অগ্রণী ব্যাংকের ভালো একটা ভূমিকা আছে। আমি মনে করি যে দেশের অর্থনীতির কর্মকাণ্ডের সাথে সাথে তার ক্রীড়া, সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমরা প্যাসিভ হয়ে থাকলে চলবে না, আমাদের ভূমিকা থাকা দরকার এবং সেই জন্য আমরা সেই ভূমিকা পালন করছি। এবারে আরেকটি সেই প্রসঙ্গে আসি, যেটা বঙ্গবন্ধু কর্নার। আমি শুনেছি যে মূলত আপনার উদ্যোগেই বিভিন্ন অফিসে বঙ্গবন্ধু কর্নার স্থাপিত হচ্ছে এবং আরো হবে। সে সম্পর্কে কিছু জানতে পারি কি? আসলে এটা একটা বঙ্গবন্ধু কর্নার আজকে জাতীয়ভাবে হচ্ছে, এটা সত্যি আনন্দের বিষয়। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমি যখন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলাম, আমি বিদেশ থেকে এসেই 2009 সালে আমি দেশে আসি। তখন এসে আমি চিন্তা করলাম যে আমি জেনারেল ম্যানেজার এই ব্যাংকের, হাবিব ব্যাংক যদি থাকতো, আমি তো জেনারেল ম্যানেজার, এই বাঙালি জেনারেল ম্যানেজার হতে পারতো না। তো এই চিন্তা যখন মাথায় আমার, তখন একটা সুযোগ পেলাম যে তখন আমি একটা সিলেটের হেড অফ আইডি সাথে সাথে আমাকে অ্যাডিশনাল দায়িত্ব ছিল সিলেট বিভাগটা দেখভাল করা। তো আমি বিভিন্ন আঞ্চলিক কার্যালয় পরিদর্শনের সাথে সাথে যখন মৌলভীবাজারে গেলাম 2010 সালে, তখন সেখানে আমি একটা স্পেস, বেশ বড় একটা স্পেস পাওয়া গেল। তাই বললাম এই স্পেসে আমি একটা কাজ করি, আমি একটা শেলফ দিয়ে দিব আর কিছু বই দিয়ে দিব এবং এটা থাকবে বঙ্গবন্ধু কর্নার নাম দিয়ে, এবং এখানে বঙ্গবন্ধুর উপর সেই বইগুলো থাকবে। সবাই তোমরা যা অবসর টাইম পাবা এখানে পড়াশোনা করবে। এটা একটা প্রাথমিক দিকে এই একটা প্রচেষ্টা ছিল। আমি সাথে সাথে আমি শেলফ তাদেরকে দিই এবং ইসলামী ফাউন্ডেশন এবং বাংলা একাডেমি থেকে সেই 2010 সালে বঙ্গবন্ধুর উপর যে বইগুলো হয় আমি সেগুলো কিনে আমি নিজে ডোনেট করে আসি। পরবর্তীতে যখন আমি ম্যানেজিং ডিরেক্টর হলাম
সরকার যখন আমাকে ম্যানেজিং ডিরেক্টর করে আনসার বিডিবি ব্যাংকে এমডি হিসেবে পাঠালেন, তখন আমি চিন্তা করলাম এটা মনে হয় আরেকটু সুযোগ যে আমি একটা এমডি হয়েছি, আমার তো একটা আরো গ্রেটার পার্সপেক্টিভে কিভাবে এটা করা যায়। তখন আমরা দেখলাম যে আমাদের যে চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল নিজামুদ্দিন, লেফটেন্যান্ট জেনারেল পদে হয়েছেন, উনি আমাদের আনসার বিডি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তার রুমের পাশে এবং বোর্ড রুমের পাশে দুইটা কর্নারে একটা সুন্দর জায়গা, ওই জায়গাটাকে আমরা বললাম যে এখানে আমি করতে পারি। একই জায়গাটাকে চয়েস করে আর্কিটেক্ট নিয়ে ডিজাইন করে আমরা একটা বঙ্গবন্ধু কর্নার করলাম এবং ওখানে গ্লাস ফাইবার দিয়ে একটা আর্কিটেক্ট দিয়ে স্কাল্পচার দিয়ে আবক্ষ বঙ্গবন্ধুর যে বাস্ট, একটা বাস্ট আমরা নিয়ে আসলাম এবং এটা এত অ্যাট্রাকটিভ ছিল এবং এত অ্যাকিউরেট ছিল যে তার মোলটা পর্যন্ত কিন্তু বাদ যায়নি। তো আমরা পরবর্তীতে বঙ্গবন্ধুর 41তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ওই বঙ্গবন্ধু কর্নারটা উদ্বোধন করি। ওই উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর মশিউর রহমান সাহেব অ্যাডভাইজার, ওনার আসার কথা ছিল, আমরা ব্যানারও ছিল লেখা। শেষ মুহূর্তে উনি খুলনা চলে গিয়েছিলেন। উনি না আসার ফলে আমরা নূর আফরোজা আলী এমপি এবং এমপি মীরা মহিলা, উনি বরিশালের এমপি, দিয়ে আমরা কিন্তু উদ্বোধন করি এবং সেটা ছিল 2015 সালে। এরপরে আমি যখন 2016 সালে অগ্রণী ব্যাংকে আসি এমডি হিসেবে, এমডি সিও হিসেবে, তখন মনে করলাম যে এখানে আরো যদি এটা আমার নিজের প্রতিষ্ঠান, আমি আরো কিভাবে আরো সুন্দর করে আরো ভালোভাবে কিভাবে করা যায়। তো শেষে আমরা 117 কেজি ব্রোঞ্জের আমি চিন্তা করলাম যে এমন একটা ভাস্কর্য আনবো যেটা সহজে নেওয়া যায় না বা কিংবা এটা ভাঙাও ডিফিকাল্ট হবে। 117 কেজি ওজনের ব্রোঞ্জের আবক্ষ যে বাস্ট বঙ্গবন্ধু এনে এখানে আমরা আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে বঙ্গবন্ধুর যত বই, তার অডিও ভিডিও সবগুলো আমরা কালেকশন করেছি এবং এটা একটা ছবি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা যখন একটা অনুষ্ঠানে আমাদের ত্রাণ দেওয়ার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি আমার পকেটে এই দুটা ছবি নিয়ে গেছিলাম, আনসার বিডিবি এবং ব্যাংকের এই বঙ্গবন্ধু কর্নারে। তো সাহস করে আমি যখন দিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আমি ইনোভেটিভ আইডিয়া নিয়ে কর্পোরেট কালচার, কর্পোরেট আবহে আমরা একটা বঙ্গবন্ধু কর্নার করেছি। তো উনি দেখে অনেকক্ষণ দেখলেন, দেখে খুশি হলেন, বললেন যে গুড আইডিয়া, এবং এই দুটা ছবি কিন্তু উনি ওনার পিএসকে দিলেন। পরবর্তীতে দেখা গেল যে একটা সরকারের একটা স্মারক আসলো যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে একটা বঙ্গবন্ধু কর্নার করতে হবে। এটা আমি যেদিন শুনলাম, আমি সত্যি ওদিন খুব নিজেকে খুব আমাকে খুব গর্বিত মনে হলো। আমি খুব আমার একটা আত্মতৃপ্তির একটা ব্যাপার ছিল যে ধারণাটা ছিল এককভাবে এবং একটা ছোট্ট একটা জায়গায়, সেটা আজকে জাতীয়ভাবে ছড়িয়ে যাচ্ছে। সেটাই ছিল বড় আমার প্রাপ্তি। তো আমি আজকে আপনি জেনে খুশি হবেন যে খুলনা, সিলেট, রাজশাহী সব জায়গায় কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু লাইব্রেরিতে এই বঙ্গবন্ধু কর্নার হচ্ছে। তো এটা আমি মনে করি যে এই বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু কর্নার, আজকে আমরা এখানে বসছি এই বাংলাদেশ হয়েছে বলে। পাকিস্তান যদি আজকে থাকতো, একটা হলো যে পাকিস্তানে আজকে আর্থিক অবস্থা কেমন, আজকে আমার $33 বিলিয়ন রিজার্ভ, ওনাদের $8 বিলিয়ন রিজার্ভ। আজকে আমি উন্নত দেশ হচ্ছি, ওরা অবনত আরো অনুন্নত থেকে যাচ্ছে। তো সেটা একটা যেমন ছিল। আরেকটা হচ্ছে যে আজকে আমাদের যে উন্নতি, এই দেশটা না হলে কিন্তু উন্নতি হতো না। আজকে আমি চেয়ারে বসতে পারতাম না। আজকে জিএম হচ্ছি, এমডি হয়েছি কার জন্য? এই দেশটা হয়েছে বলে। এবং দেশটা হয়েছে কার জন্য? বঙ্গবন্ধুর জন্য। এই জন্য ওনাকে শ্রদ্ধা জানানোর একটা প্রয়াস ছিল। এটা অন্য কোনো উদ্দেশ্য ছিল না যে আজকে আমি একেবারে হিরো হয়ে যাব। কারণ আজকে জাতীয়ভাবে যে হবে তখন তো আমার মাথায় হতো ছিল না। 2010 সালে তো এটা চিন্তায় ছিল না যেটা জাতীয় একটা ইস্যু হবে। আমার ছিল একটা তাকে একটা শ্রদ্ধা জানানো। আমি আমার ফাদার মাদার থাকলে কি করতাম, আমি কোনো পদে বড় যদি এতে পোস্টে যেতাম, কোনো পদোন্নতি হতো, আমি তাকে সালাম করতাম। তো এটাও আমার একটা বিনম্র শ্রদ্ধা জানানোর একটা প্রয়াস ছিল যে যার জন্য এই দেশ, যার জন্য আমি আজকে এই পদে এসেছি, তাকে আমার শ্রদ্ধা জানানো, এটাই আসলে মূল উদ্দেশ্য ছিল। তো আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ যে উনি এই আইডিয়াটা নিয়ে আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন। এতে হবে
যে নতুন যে প্রজন্ম, যারা হয়তো বঙ্গবন্ধুকে ওভাবে হয়তো চিনে না, বঙ্গবন্ধু ভাষণ হয়তো শুনেছে, সে যখন একটা সময় পাবে বঙ্গবন্ধুর বই যেটা আছে সেটা যখন পড়বে, তখন কিন্তু সে আরো তাকে জানতে পারবে এবং দেশপ্রেমটা জাগৃত হবে। তো আমার আমার মনে হয় এই ব্যাপারে আমার একটা আশা। আপনারা অস্ট্রেলিয়া থেকে এসছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি যে এই বঙ্গবন্ধু কর্নার কনসেপ্টটা আজকে শুধু দেশে কেন, বিদেশে, আজকে বাংলাদেশের যত এমবেসি আছে, যত হাই কমিশন আছে, যত মিশন অফিস আছে, সব জায়গায় যদি এরকম একটা কর্নার থাকে যেখানে বঙ্গবন্ধুর উপর বই থাকবে, বঙ্গবন্ধুর অডিও ভিডিও থাকবে, এবং আজকে বিভিন্ন দেশে কিন্তু তার ভাষায় তার আত্মজীবনী, তার বিভিন্ন বইগুলো বিভিন্ন ট্রান্সলেটেড হচ্ছে, সেই ট্রান্সলেটেড ভার্সনটাও যদি থাকে, ওখানকার হয়তো বাঙালি একটা এই প্রজন্মের ছেলে মেয়েরা যারা দেশে আসতে পারে নাই বা দেশে আসার সুযোগ হয় নাই, তারা যখন কোনো সময় যাবে আমার ওই অফিসে, এমবিসিতে বা এই কমিশনে, তখন যদি তারা একটু এই বঙ্গবন্ধু কর্নারে বসে বঙ্গবন্ধু বইটা পড়ে, আমি মনে করি সেখানেই আমার সার্থকতা হবে। এবং আমার আমার আশা প্রত্যাশা এবং অনুরোধ, এবং আমি মনে করি আই উইল দ্য হ্যাপিয়েস্ট ম্যান যে এটা যদি শুনতে পারি কোনো দিন কোনো সময় যে বঙ্গবন্ধু কর্নার বিদেশেও আমাদের মিশন অফিসে, হাই কমিশনে, এমবেসিতে তারা স্থাপন করেছে, আমি মনে করি এটা বড় প্রাপ্তি হবে। শুধু দর্শক, বঙ্গবন্ধু শুধু একটি জাতি, একটি দলের কিংবা একটি গোষ্ঠীর নয়, বঙ্গবন্ধু আপনার আমার সবার। এখানে আছেন মনোয়ার হোসেন। আপনি বলুন তো, এই বঙ্গবন্ধু কর্নার গঠন করাটা আপনার এই অফিসে কিংবা অন্যান্য অফিসে এটা কি ধরনের সাড়া পড়েছে, কিংবা এই সম্পর্কে আপনার বলুন। ধন্যবাদ। বিষয়টা আসলে স্পর্শকাতর এরকমই, যেহেতু আমাদের জাতির পিতা, আর জিনিসটা এমনভাবে সারা পড়েছে যে আমাদের সারা দেশ জুড়ে এখন বিস্তৃত হয়েছে। যখন স্যার যখন পিএম এর কাছে গেলেন, ওখানে আমিও ছিলাম ওই ইয়েতে। তো পিএম যে ওনার যে অনুভূতিটা, উনি এমনভাবে বলছে, বাহ সুন্দর তো, এই যে কথাটা, ওই জিনিসটা উনি যে কিভাবে জিনিসটা অ্যাকসেপ্ট করে নিছে, কিছুদিন পরেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা গেল। এবং আমাদের এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যারা এই প্রজন্মের মানুষ এবং আমাদের আরো যারা আছে পরবর্তী জেনারেশন, এরা কন্টিনিউ যেখানে গেস্ট সবাই আসে, এসে দেখে, যে অনুভূতিটা অন্যরকম। বঙ্গবন্ধু কর্নার বই দেখতেছে, কেউ বই পড়তেছে, সবাই পাস করতেছে, অনেকে শুটিং করতে আসতেছে এখানে, ওইটার সাথে একটা বঙ্গবন্ধুর বার্সের সাথে একটা ছবি তোলার জন্য আসতেছে, এবং এটাকে সে সুন্দর করে রাখছে। অনেকের ফেসবুকে দেখেছি যে তারা এটাকে একটা ক্যাপিটালাইজ করার মতো, যে বঙ্গবন্ধুর সাথে আছে। আর সবচেয়ে বড় কথা, যে যার জন্য আমরা এই দেশকে পেয়েছি, তাকে স্মরণ করার এই যে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমাদের অগ্রণী ব্যাংকের মাননীয় এমডি মহোদয়। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের এমডি মহোদয়ের নেতৃত্বে আমরা যতটা অগ্রণী ব্যাংক এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটা জিনিসে, যেমন একটু আগে আপনার আসাকে দেখেন, আমরা ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, যেটা হলো বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষভাবে অডিট করে বা ইন্সপেকশন করে, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভিতরে আমরা স্যাটিসফ্যাক্টরি লেভেলে উত্তীর্ণ হয়েছি। এইগুলি সম্ভব হয়েছে আসলে ম্যানেজমেন্টের সুদক্ষ পরিচালনার ফলে। আমরা আমাদের অগ্রণী ব্যাংকে ক্যাপিটাল ঘাটতি নেই, আমরা গভর্নমেন্ট থেকে টাকা নিচ্ছে না, কমিশনে ঘাটতি নেই। তারপরে এই যে মানুষের ভিতরে একটা কর্মচঞ্চলতা, এবং আমাদের এমডি মহোদয় 8টা 10টা পর্যন্ত কাজ করেন, কোনো একটা ফাইল উনি রেখে যান না, যে ফাইলটাকে ডিসপাস করে চলে যান। এই যে কাজের যে অগ্রগতি, এর ফলে কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভিতরে যথেষ্ট পরিমাণে এগিয়ে আসছি, এবং সকলের সহযোগিতা আমরা হয়তো আরো যাওয়ার সুযোগ আছে। তো আসলে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় এমডি মহোদয়, ওনার যে কাজের স্পিড, উনি যে দৌড়ে চলতেছেন, এই যে অগ্রগতি, এর ভিতরে আমরা ওনাকে সহায়তা করতেছি এবং আমরা ওনার সাথে আছি। আপনাকে ধন্যবাদ যে আমাদের বিয়ে থেকে এসেছেন, ধন্যবাদ। আমরা আশা করব বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে। যেটা আমরা দেখেছি যে 1952 সালে আমরা রক্ত দিয়েছি, সেই আমার জানা নেই পৃথিবীতে কোনো জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে কিনা। এবং এই যে রক্তদান, এই যে আত্মত্যাগ নিজের মাতৃভাষার জন্য, এটি সারা বিশ্বের বিস্ময়। এবং সারা বিশ্বে বিস্ময় হওয়ার কারণে আজকে সেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দখল করেছে। এবং 21শে ফেব্রুয়ারির আদলে আমাদের শহীদ মিনারের আদলে সারা পৃথিবীতে বিভিন্ন সাবার্বেও
শহীদ মিনার গড়ে উঠছে। আমরা দেখছি সেই অস্ট্রেলিয়ার অ্যাশফিল্ডেও একটা সিটি কাউন্সিলের পার্কে এখানে আমাদের শহীদ মিনার অথবা আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ গড়া হয়েছে এবং আরো কিছু স্মৃতিস্তম্ভ বিভিন্ন স্থানে হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে শহীদ মিনার গড়া হয়েছে। এই যে আমাদের এটি যে কত বড় গৌরব, সেটা আমরা যারা বিদেশে আছি তারাই আসলে বুঝতে পারি যে হ্যাঁ, বাঙালি জাতি আস্তে আস্তে একটি তলাবিহীন ঝুড়ির যে মিথ্যে অপবাদ, সেই মিথ্যে অপবাদ থেকে তারা বেরিয়ে এসে তারা প্রমাণ করছে হ্যাঁ, বাঙালি আসলে বীরের জাতি, বাঙালি আসলে গৌরবময় ইতিহাসের একটি জাতি। এবং সবার প্রতি আমরা যেটা বলছি, শেকড়ের সন্ধানে আমরা জন্মভূমি টিভি, আমরা আশা করব আমরা এই যে শেকড়, আমাদের শেকড় বঙ্গবন্ধু আমাদের আসলে আমাদের মুক্তিযুদ্ধের শেকড়, আমাদের মুক্তিযুদ্ধের স্পৃহা, আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা এবং মুক্তিযুদ্ধের ঘোষক। আশা করব আমরা সবাই এই সম্মান যেন রক্ষা করে চলতে পারি। আমাদের সাথেই থাকুন। স্যার, আমাদের জন্মভূমি টিভির দর্শকদের সম্পর্কে কিছু। আমি জন্মভূমি টিভির অগণিত দর্শককে বাংলাদেশের পক্ষ থেকে অগ্রণী ব্যাংকের 13,000 কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা বিদেশে যেখানে যে অবস্থায় থাকুন না কেন, ভালো থাকুন, মঙ্গলময় থাকুন এবং দেশের প্রতি আপনাদের ভালোবাসার প্রতিদান হিসেবে বেশি বেশি করে ফরেন কারেন্সি দেশে পাঠান, ব্যাংকের মাধ্যমে পাঠান। সরকারি ব্যাংকে হলে আরও বেশি, আমি মনে করি সরকার আরও বেশি উপকৃত হবে। তবে আমি এই ফাঁকে আপনাদেরকে সামান্য একটা ফিনান্সিয়াল টিপস দিতে পারি যে সরকারে আপনারা বিদেশে আছেন অনেকেই কিন্তু জানেন না যে সরকারের বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ইনভেস্টমেন্ট স্কিম কিন্তু আপনাদের জন্য আছে। যেমন ওয়েজ অ্যান্ড বন্ড, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ব্যাংকে, বিশেষ করে যদি অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের টাকা থেকে আপনি যদি বন্ড কিনেন, 1 লাখ টাকা যদি বন্ড কিনেন, 5 বছর পরে 1,80,000 পাবেন ট্যাক্স ফ্রি। এবং আপনি 5 বছর পরে ওই 1 লাখ টাকা কিন্তু আবারও আপনি রিইনভেস্ট করতে পারেন। পৃথিবীর কোনো জায়গায় কিন্তু এরকম 12% ইন্টারেস্টের কোনো প্রোডাক্ট নেই, শুধু বাংলাদেশে আছে এবং আপনাদের জন্য। এটা বাংলাদেশে থাকলে কিন্তু এই ওয়েজ বন্ড কেনা যাবে না। শুধুমাত্র যারা বিদেশে আছে এবং বৈধভাবে টাকা পাঠান তারাই কিন্তু পারবেন এই ওয়েজ বন্ডটা নিতে। আরেকটা প্রোডাক্ট আছে ডলার বন্ড। ডলার বন্ড, এখানে ডলার বন্ড দুরকম একটা আছে, ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ডলার প্রিমিয়াম বন্ড। ডলার ইনভেস্টমেন্ট বন্ড হচ্ছে যে আপনি ডলারে অ্যাকাউন্টে থাকবে, মূল টাকা ডলারে, ইন্টারেস্টও ডলারে। আর ডলার প্রিমিয়াম বন্ড হচ্ছে মূলটা ডলারে কিন্তু ইন্টারেস্টটা হবে টাকায়। সেখানে কিন্তু ইন্টারেস্ট হচ্ছে 7.5%, আর ডলার ইনভেস্টমেন্ট বন্ড হচ্ছে 6.5%। তাহলে এই যে 6.5% যদি আপনি ডলার টু ডলার আপনি যদি ইনকাম হয়, প্রফিট হয়, ইন্টারেস্ট হয়, এটাও কিন্তু অনেক অ্যাট্রাকটিভ একটা প্রোডাক্ট। আপনি অস্ট্রেলিয়াতে আছেন, আপনার ইন্টারেস্ট নিশ্চয়ই 2 থেকে 3%-এর বেশি না। তো আমি সিঙ্গাপুরে ছিলাম, আমার ইন্টারেস্ট ছিল 0.448%, 1% দিতেই চায় নাই। সেখানে কিন্তু আমরা ডলারের উপর 6.5% দিচ্ছি, আর টাকার উপর কিন্তু দিচ্ছি 12%। সুতরাং সরকারের এই 3টা প্রোডাক্ট অত্যন্ত আকর্ষণীয়। আপনারা যারা বিদেশে আছেন তারা যদি এই ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ডলার প্রিমিয়াম বন্ড এবং ওয়েজ বন্ডে টাকা খাটান, আপনারা উপকৃত হবে, দেশ উপকৃত হবে। তবে সবগুলোই কিন্তু বৈধভাবে টাকা পাঠানোর একটা শর্ত, এবং আমরা অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে আমি আপনার সাপোর্ট দিতে পারি, এই আশ্বাস দিতে পারি যে আপনারা যদি আমার ব্যাংকে যে কোনো ব্রাঞ্চে এই সমস্ত অ্যাকাউন্ট করেন, ওয়েজ বন্ড বাংলাদেশে যে কোনো ব্যাংকে আমাদের 953 ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু পাবেন। আর ডলার বন্ডটা বা ডলার প্রিমিয়াম বন্ড বা ইনভেস্টমেন্ট বা শুধুমাত্র এডি ব্রাঞ্চ, অথরাইজ ডিলার ব্রাঞ্চ যারা, তাদের থেকে পেতে হবে। এই শর্তটা রয়েছে। আপনাদেরকে যে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট আছে, আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, শেকড়ের সন্ধানে জন্মভূমি টিভি, আমাদের সাথেই থাকুন। দেখা হবে আরো কোনো শেকড়ের সন্ধানে, কোনো শেকড়ের গভীরে। ধন্যবাদ।
উত্তাল সমুদ্রকে